5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের মানুষের একটা জনমনে প্রত্যাশা ছিল শান্তি নিরাপত্তার, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় সরকারি দলের নেতাকর্মীদের নাম উঠে আসছে বারবার। তো এই যে এই পরিস্থিতির এই দায়টা কার? আর সরকার কি আর তার যে তৃণমূল তাকে কি নিয়ন্ত্রণ করতে পারছেন না? দেখুন, আমার মনে হয় যে এই প্রশ্নটা খুব বেশি আকৃষ্ট হলো। এটা মানে যে কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা তো খুব একটা জনপ্রিয় আমাদের একটা অভিযোগের জায়গা থাকে যে সরকারি দল একটা সংযুক্ত আছে বা সরকারি দলের লোকজন এগুলো করছে। দেখুন, আসলে হচ্ছে কি যে প্রথাগতভাবে আমরা আমাদের একটা দেশের ভেতরে এমন একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা বাস করি, সেই জায়গাতে আধিপত্য বিস্তার করাটা হচ্ছে মনে হয় যে রাজনীতির সাথে একটা ঠিক জড়িয়ে থাকা একটা বলতে পারি যে সংক্রামক ব্যাধির মতন। সেটা শুধুমাত্র সরকারি দল বা বিশেষ কোনো একটা দলকে চিহ্নিত করবার ব্যাপারটা এখানে আছে, এটা আমি হয়তো বলবো না। কারণ আপনি যদি সত্যিকার অর্থে নির্মমভাবে খুঁজতে যান তাহলে দেখবেন যে প্রত্যেকটা দলের ভেতরে হয়তো এরকম অভিযোগ করার জায়গাগুলো আছে। তবে এটা তো দেখবেন খেয়াল করে যে এটা সরকারে আসবার আগে থেকেই দলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান তখন ভারপ্রাপ্ত ছিলেন, তিনি কিন্তু 7,000-এর মতন কর্মী তাদেরকে কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে দল থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা ছিল। এটা হলো এই জন্য যে কোনো একটা অভিযোগ আসার সাথে সাথে কিন্তু তাকে নিবৃত্ত করবার একটা চেষ্টার জায়গাতে আছে। তো সুতরাং এই ক্ষেত্রে সরকার এবং দলের বার্তাটা খুব পরিষ্কার। এখানে অপরাধের ক্ষেত্রে দলকে চিহ্নিত করবার বা দলকে সংযুক্ত করবার কোনো কারণ এখানে নেই। যে অপরাধী বা যে কোনো একটা অন্য ধরনের দখলদারিত্বের সাথে যারা জড়িয়ে আছে তাদেরকে সরকারি ট্যাগ লাগিয়ে সরকারকে বিব্রত করার পরিবর্তে তাকে যদি আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করি তাহলে সেটা সরকারের জন্য সুখকর হয় এবং জনগণও একটা বার্তা পায় যে না, ওই ব্যক্তি তার সরকারের যে লেবাসটি বা জটকারের যে তকমাটি ব্যবহার করার চেষ্টা করছে সরকার সেটাকে গ্রহণ করে না। এবং সেই বার্তাটি স্পষ্টভাবে সবাইকে রিড করা দরকার। আমাদের ক্ষেত্রে হয় কি, যেমন যেভাবে হোক দীর্ঘদিন ধরে যে আমাদের যে পুলিশ প্রশাসন বা আমাদের যে সাধারণ প্রশাসন যেটা গড়ে উঠেছে তাদের ভেতরে কিন্তু একটা আনুগত্য প্রিয়তা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। তারা দেখেছেন যে আনুগত্য প্রিয়তা তাকে পদোন্নতিতে সহায়তা করে, তার অর্থ উপার্জনের ক্ষেত্রে সেটা সহায়ক জিনিস হিসেবে কাজ করে। তো ফলে এই জায়গাগুলোতে একটা প্রশ্রয়ের জায়গা তৈরি হয়েছে। তাদের বোধ একটু সত্যিকার অর্থে গা ঝাড়া দিয়ে ওঠা উচিত এবং যেটা শিশির ভাই যেরকম বলবার চেষ্টা করছিলেন যে মেরুদণ্ড একটু শক্ত করা দরকার। শুধুমাত্র নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত হবে তা নয়, দেশের প্রশাসন, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই একটু মেরুদণ্ড শক্ত করে দাঁড়ান না রে ভাই, দেখেন না কতটুকু ক্ষতিগ্রস্ত আপনি হন। আপনি কি সরকার সেই জায়গাতে আপনাকে সহায়তা করে নাকি না এই মেরুদণ্ড শক্তিশালী হওয়ার জন্য আপনাকে তিরস্কার বা আপনার শাস্তির মুখোমুখি হতে হয়? একটা প্রতিবাদী অবস্থান থেকে জনগণের সেবক হবার চেষ্টা করেন, কোনো দলের সেবক হবার কোনো প্রয়োজন নেই। কারণ দিন শেষে যে কোনো একটা নেতিবাচক জিনিস কিন্তু সরকারের ভাবমূর্তিতেই প্রভাব ফেলে। এটা না বোঝার মতন বেকুব মানুষ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নন। সুতরাং তিনি এটাকে প্রশ্রয় দেবেন এটা ভাবার কোনো কারণ নেই। এবং এই জায়গাটিতে বার্তা খুব পরিষ্কার যে কোনো একটা অপরাধীকে দলীয় ট্যাগ বা দলীয় কোনো একটা তকমা লাগিয়ে তাকে কোনো রকম প্রোটেকশন দেওয়ার চেষ্টা এই মিডিয়া জগৎ থেকে হওয়া উচিত না। যে কোনো প্রশাসন, সে পুলিশ বা সাধারণ প্রশাসন, কারো পক্ষ থেকে এটা হওয়া উচিত না। তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার যে প্রাপ্য শাস্তি বা তার যে বিচারিক ব্যবস্থাপনার মধ্যে আনা, নীতি নিয়মের মধ্যে আনা, সেক্ষেত্রে কোনো রকম শৈথল্য প্রদর্শনের সুযোগ নেই। এই বার্তাটি খুব পরিষ্কার এবং এই বার্তাটি যারা সত্যিকার অর্থে পড়তে পারবেন, এই পাঠ উদ্ধার করবার সক্ষমতা যে সমস্ত কর্মকর্তাদের থাকবে তারাই পুরস্কৃত হবেন এবং যত দ্রুত এই সমস্তদেরকে চিহ্নিত করে আমরা সমাজকে সত্যিকার অর্থে কলুষমুক্ত করতে পারবো, সেটাই হবে সরকারের সফলতা। ধন্যবাদ।